লাভ টর্চার গল্পে আপনাদেরকে স্বাগত। আজকে শোনাবো লাভ টর্চার গল্পের পর্ব নাম্বার 4। খাওয়া দাওয়া শেষ করে আবার জমছে খেলা শুরু হলো। টানটান উত্তেজনার মধ্যেও আগের বারের মতো এবারও শান্ত ভাইয়ার হারার পথে। শেষমেশ হেরে তিনি শান্ত হলেন। খাওয়ার সময় কথা হয়েছিল যে হারবে সে ট্রিট দিবে। এখন কথা অনুযায়ী শান্ত ভাইয়াকে আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। তবে এখন রাত হতে চলেছে বলে কালকে তা দেওয়া হবে বলে সবাই যার যার রুমে চলে গেল। তবে নিদীপি আমার রুমেই থাকবে, তাই সারা রাত দুবোন আড্ডা দিয়েই কাটিয়ে দিলাম। সকাল সকাল হতেই ঘুমের 12টা বাজানো শুরু। আমিও উঠে পড়লাম। আমি আবার তৌহিদ আফ্রিদির মতোই ফ্রি খাবার মিস করতে চাই না। রেডি হয়ে বাসার বাইরে 4 জন মিলে দাঁড়ালাম। চিন্তার বিষয় কি খাওয়া যায়। শান্ত ভাইয়া কথাটা জিজ্ঞেস করতেই পটাপট বলে উঠলাম ফুচকা। কথাটা বলতেই একটা ডোক গিললাম। শুভ্র ভাইয়া আমার দিকে রক্তচক্ষুতে তাকিয়ে আছে, যেন আমি ফুচকা না বরং তার মাথা খেতে চেয়েছি। হায় রে আমার ফুচকা, তোকে আর খাওয়া হলো না। মনের মধ্যে কথাটা ভেবেই আফসোস করছি। রেস্টুরেন্টে বসে খাবারের ওয়েট করছি, এমন সময় হঠাৎ একটা মেয়ে এসে শুভ্র ভাইয়াকে জড়িয়ে ধরল। তাদের মিলন মেলা দেখা আমার গা জ্বলে যাচ্ছে। মন তো চাচ্ছে সামনের গ্লাসের পুরোটা পানি মাথায় ঢেলে দিই। চিন্তা নাই, একদিন সুযোগ পেলে ঠিকই ঢেলে দিব। আর মাইয়া তো মাইয়াই, আমার কাজিন হয়ে কোনোদিন জড়িয়ে ধরলাম না। আর এই মাইয়া কিভাবে চিপকে আছে, শাকচুন্নি কোথাকার। শুধু শাকচুন্নি কেন, মাছ ছুন্নি, মাংস ছুন্নি, ডিম ছুন্নি, সব ছুন্নি, আটা ময়দার বস্তা। বিলেতি ইঁদুর কোথাকার, দেখো এখনো ছাড়ছে না। শেষে সহ্য করতে না পেরে বললাম, এটা পাবলিক প্লেস, কারোর বেডরুম না। মেয়েটা ছেড়ে উঠে দাঁড়িয়ে কড়া কণ্ঠে বলল, আমার জানকে আমি ধরেছি, কার কি এসে যায়। জান? কার জান? কিসের জান? তাহলে কি দলা বিলের জন্য সাদা বিলে আমাকে ইগনোর করতো? উফ, এই খেলা খেলবো না। মন চাচ্ছে জোরে জোরে চিৎকার করে কান্না করে, কিন্তু আমার কান্না দেখার কি আছে? সব তো ওই বিলেতেই দূরে। শুভ্র ভাইয়া এবার মুখ খুললো, হাসি মুখে বলল, আসলে কাছের বন্ধু তো, তাই জান প্রাণ ডাকে। আসলে তেমন কিছুই নেই। কত কাছের তা তো দেখতেই পারছি। আর কি ডাকে? জান, প্রাণ, ঝাড়ু, জুতা ডাক না আরোহী। তুই হার মানবি না। এই ঝাড়ু আর জুতাকে তুই উচিত শিক্ষা দিবি, অবশ্যই দিবি। মুখে হাসি এঁকে বললাম, আহ কি বন্ধুত্ব, দেখে তো প্রেম প্রেম ফিল আছে। শুভ্র ভাইয়া আমার কথাকে পাত্তা না দিয়ে ওই মেয়েটির সাথে ব্যস্ত হয়ে গেল। এভাবে হাসছে যেন না হাসলে দুনিয়া শেষ হয়ে যায়। মনে হচ্ছে তার মাথায় কেউ বন্দুক দিয়ে বলছে, হাস, না হলে গুলি করুন। রেস্টুরেন্ট থেকে ফিরে বাসে ঢুকতেই ব্রু কুঁচকে তাকালাম। আমার বেষ্টু সোফায় বসে মোবাইল টিপছে। নিজের বাসায় নিজের দাম নাই, আর বেষ্টু বসে বসে ফোন টিপে। কি এক কপাল। যাই হোক, দেখা উচিত কি করছেন তিনি, ওই কি করি সেখানে। আমার কথা শুনে বেষ্টু মোবাইলের থেকে মুখ তুলে তাকালো। ব্রু কুঁচকে বলল, তোর বাসায় কেউ বেড়াতে আসলে এমন বিহেভ করিস বুঝি? বেষ্টুটা কোনোদিন সোজা কথা বুঝে না। রেগে বললাম, বললি কি করছিস, নাকি গার্ড ধাক্কা দিয়ে বের করব? বাসায় আসা মেহমানের সাথে কেউ এভাবে কথা বলে? আম্মুর কণ্ঠে পিছনে তাকালাম। খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মুর কথা শুনে ব্রু কুঁচকে বললাম, মেহমান? আর এই বেষ্টুর কাছে গিয়ে ওকে দাঁড় করলাম। ডানে বামে সামনে পিছনে ভালো করে দেখে বললাম, কোনো অ্যাঙ্গেল দিয়ে একে মেহমান মনে হয়? আম্মু টেবিলে খাবারের ট্রে রেখে রাগী মুখে বলল, খুব বেয়াদব হয়ে যাচ্ছিস। এখন তোকে বিয়ে দিয়ে শান্তি হবে। বিয়ে দিয়ে দিবে, তা আমার আম্মুর রোজকার ডায়লগ। তাই সেটাকে গ্রাহ্য না করে বেষ্টুকে বললাম, এখানে বসে কি বড়দের পেশাল শুনবি নাকি? চল আমার রুম। কথাটা বলে বেষ্টুর হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে গেলাম। ওকে আমি বেষ্টু বলল, মেয়েটা আমার বোনের চেয়ে কম না, বরং বেশি। মুখে যাই বলি না কেন, প্রতিটা কিছুতেই ওকে আমার চাইছে। আর আমাদের 14 গোষ্ঠী আমাদের ব্যাপারে বেশ ভালো করে জানে। বিদায় এক অপরের বাসায় পড়ে থাকলেও কেউ কিছু বলে না। রুমে এসে দরজা লক করে খাটে বসে পড়লাম। বড় একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। তারপর মেয়েটার দিকে তাকিয়ে বললাম, সত্যি করে বলো তো, কেন এসেছিস? আমি তোকে বেশ ভালো করেই চিনি, বুঝেছিস? আমি না থাকলে যে তুই ভুলো এই বাড়িতে পাড়া দিবি না, তাও জানি। তো তোতা পাখির মতো ফটাফট সত্যিটা বলে ফেল, কি করতে এসেছিস? মেয়েদার ঠোঁট উল্টিয়ে বলল, তোর কি আসলেই মনে হয় যে তুই মরলে আমি আঙ্কেল আন্টির খোঁজ নিতে আসবো না? বলতে পারলি তুই?
বহুত কষ্ট পেয়েছি, বহুত। বেষ্টু সম্প্রদায় মানে এটা? ভদ্রবাসে কিছু বুঝে না, মাঝে মাঝে গালি দিতে মন চায়, কিন্তু কি আর করার, আমি তো গালি দেই না। সো এই চিন্তাটা ড্রেনে ফেলে দিয়ে নিজেকে শান্ত করে বললাম, দেখ বোন, আমি এত কিছু জানি না। এখন যদি সোজাসুজি না বলিস তাহলে আমাকে বাধ্য হয়ে গুগল থেকে খুঁজে গালির রেকর্ড ডাউনলোড করতে হবে। তুই তো জানিস গুগলকে খাটাতে আমার বেশ ভালো লাগে। এভাবে বলতে পারলি তুই? ঠোঁট উল্টিয়ে বেষ্টু জবাব দিই। এভাবেই রেগে আছি, তার উপরে রং দেখে মেজাজ আরো বিগড়ে যাচ্ছে। রেগে বললাম, বলবি তুই? মেধা কাছামাছি করে বলল, জিজ্ঞেস করেছিলি যে তুই কাউকে ভালোবাসিস নাকি? আমি ব্রুকুসকে বললাম, তুই কি বললি? মেধা মুখে দীর্ঘ হাসি এসে বলল, আমার আর খেয়ে দে কাজ নেই যে শুভ্রবাইয়ার কথা বলবো। বললাম, ওর মতো দুনিয়াতে মেয়ে হয় না, আসলেই হয় না। আর এত ভালো যে বলতেই পারবো না, আসলেই বলতে পারবো না। আমি বুক কুচকানো গাঢ় করে বললাম, তুই তো বেশ বুদ্ধিমান প্রাণী হয়ে গিয়েছিস। মেধা আবেগপ্লুত হয়ে বলল, দোস্ত, তোর মুখে নিজের তারিফ শুনে এখন আমার কান্না চলে আসছে। আয় দোস্ত, বুকে আয়। যা সর। কথায় কথায় জড়াজড়ি শুরু করে। আমার কথায় মেধা মুখ ফুলালো, কিন্তু আমার চিন্তা অন্যদিকে। আম্মু আমার পছন্দের কথা জিজ্ঞেস করলো কেন? কি চলছে আম্মুর মাথায়? না, আমাকে জানতেই হবে যে আমার আম্মুর মাথায় কি খিচুড়ি পাকাচ্ছে। মেধার সাথে কথা বলে বসার রুমে আসতেই রাগে শরীর জ্বলে যাচ্ছে। মায়াটার সাথে এভাবে চিপসে বসে আছে যেন অমূল্য রত্ন, সরে গেলেই তা চুরি হয়ে যাবে। মেয়েটার দিকে জোরপূর্বক হাসি দিয়ে বললাম, তো ঝাড়ু? সবই আমার দিকে তাকাতেই একটা ডোক গিললাম। কি থেকে কি বলে ফেলি তার তালেই পাই না। মুখে হাসিটা বজায় রেখে বললাম, রুমটা কত ময়লা হয়ে গেছে, ঝাড়ু দেওয়া দরকার। আম্মু ব্রুকুসকে বলল, বুথের মুখে রাম রাম কিভাবে? আর কোথাকার ময়লা দেখছিস? ময়লা ময়লা তো শুভ্রবাইয়াই মনে আছে। এভাবে চিপকাতে হয় নাকি? আম্মু আমার দিকে এখনো ব্রুকুসকে তাকিয়ে আছে। দেখি ডোক গিলে বললাম, না মানে ঝাড়ু দিতে মন চাইল। কথা শেষ হওয়ার আগে শান্ত ভাইয়া বলল, ঝাড়ু দিতেও মন চায়, জীবনে প্রথম শুনলাম। ঝাড়ুদার হওয়ার শখ জানলো নাকি? আমি জোরপূর্বক হাসি দিয়ে বললাম, মন এখন পাল্টে গিয়েছে, এখন ঝাড়ু দিতে না, ঝাড়ু দিয়ে পিটাতে মন চাইছে। শান্ত ভাইয়া কিছু বলবে তার আগে নিদিবি বলল, বর্তমানে ঝাড়ুদাররা অনেক কিউট হয়। হায় মা আমার যাবা। নিদিপির কথায় ব্রু কুচকালাম। এ মাইয়া যার তার উপর ক্রাশ খায়, না জানি রায়হান ভাইয়া একে কীভাবে সামলাম। আমাদের ছাউনি দেখে নিদিপি বিষম খেলো, নিজেকে সামলে জোরপূর্বক হেসে বলল, না মানে বিদেশি একটা মুভিতে দেখছিলাম নায়ক ঝাড়ুদার সাজে, তাই বলছিলাম আর কি। কথাটা বলেই হাত মুচড়াতে লাগলো। সবাই কিছুক্ষণ চুপ থেকে নিদিপিকে দেখলে পরক্ষণেই ভুবন কাঁপানো হাসতে মেতে উঠল। নিদিপি প্রথমে না বুঝতে পারলেও বুঝতে পেরে সেও হাসিতে যোগ দিল। বিকেল গড়িয়ে আসতেই রিয়া বাসায় পৌঁছানোর জন্য তাড়া দিল। রিয়া হলো সেই ঝাড়ু থুক্কু, শুভ্রবাইয়ার অতি কাছের বন্ধু না। এদিকে শুভ্রবাইয়া জোর করলো তিনি নাকি তাকে বাসায় পৌঁছে দিল, তাও আমার বাইকে। এখন ভেবে না জানি আমি জ্বলছি। আসলে এই করোনার যুগে ছিল ঘেঁষাঘেঁষি করে বসা মোটেও নিরাপদ ছিল না। এখন তো করোনা নেই, তাই উনি ঘষাঘষি করে বসতেও পারে, কি আর করা। বাইকের টায়ার পাংচার করার কাজে লেগে পড়লাম। হিজাবের পিন দিয়ে টায়ার পাংচার করছি, এমন সময় পিছন থেকে কেউ খোঁচা দিল। বিরক্ত হয়ে বললাম, দেখছো না টায়ার পাংচার করছি? কিন্তু সেই ব্যক্তি জমে যাওয়ার পাত্র না, তাই আবার খোঁচা দিল। রেগে পিছনে তাকাতেই দেখি শুভ্রবাইয়া ব্রুকুসকে দাঁড়িয়ে আছে। তাকে দেখে জোরপূর্বক হাসি দিয়ে বললাম, কি অবস্থা ভাইয়া? শুভ্রবাইয়া কুচকানো বউ আরও কুচকে বলল, আমার অবস্থা তো ভালোই, কিন্তু তোর অবস্থা মনে হচ্ছে না ভালো। কি করছিলি? আর মনে বলে উঠলাম, টায়ার পাংচার। শুভ্রবাইয়া ব্রুকুসকে বলল, কি? এবার আমার হুঁশ আসলো। নিজেকে সামলে বললাম, একটা মানুষ টায়ার পাংচার করছিল, আর সেই মানুষটা নিশ্চয়ই তুই। মুখে দীর্ঘ হেসে একে বললাম, জি। ও জি, টায়ার পাংচার হলো কিভাবে? পিছন থেকে এগিয়ে এসে রিয়া কথাটা বলল। শুভ্রবাইয়া আমার দিকে তাকিয়ে বলল, জ্বলতে জ্বলতে শেষে না পেরে বাদ ভেঙে ফেলেছে। শুভ্রবাইয়ার কথার কিছুটা বোধগম্য হলো না, তবে আমি খুশি যে এই যুগে এসেও ঘেঁষাঘেঁষি না করে উনি আমাকে বুঝতে পারার চেষ্টা করতেছে।
শুভ্র ভাইয়া একটু বেশিই উঠছে, তাকে ঠিক করতেই হবে। শুভ্র ভাইয়া তোমার উল্টো উল্টো কথা রাখতেই হবে। ঘুমে যেতে যেতে কথাগুলো মনে মনে বললাম, তবে তার আগে নিজেকে একটু রিল্যাক্স করা দরকার। তাই রুমে এসে ঘুম দিলাম। সকাল সকাল উঠার সাইড এফেক্ট এটা। ঘুম থেকে উঠতেই দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। তবে পুরো বাড়ি শান্ত কিভাবে, তাও আবার শান্ত ভাইয়া থাকাকালে। আল্লাহ জানে যে কে অশান্ত পোলার নাম শান্ত রেখেছে। আমি যদি তখন থাকতাম তাহলে এই ঘোর অপরাধ কখনোই মেনে নিতাম না। আর শুভ্র ভাইয়ের খবর কি? তিনি কি চলে এসেছে নাকি? ফাইরিটালের ডাইনির মতো ঝাড়ু নিয়ে উড়ে বেড়াচ্ছে। নিচে গিয়ে দেখা দরকার। ফ্রেশ হয়ে সিঁড়ির কাছে আসতেই দেখি শান্ত ভাইয়া হলরুমে বসে ল্যাপটপ দিয়ে কিছু একটা করছে। কিন্তু কি করছে এটা তো গিয়েই দেখতে হয়। সিঁড়ি থেকে নেমে ধীর পায়ে শান্ত ভাইয়ার কাছে গিয়ে হালকা গলায় বললাম, কি করছো? শান্ত ভাইয়া একবার ঘুরে আমার দিকে তাকিয়ে আবার সামনে ঘুরে নিজের কাজে লেগে পড়ল। এই মুহূর্তে ওনার সাথে ঝগড়া করার মুড নেই, তাই নিজের রুমের দিকে পা বাড়ালাম। কিন্তু মাঝপথে বাধা দিয়ে শান্ত ভাইয়া বলল, তোর সাথে একটা দরকারি কথা ছিল। দরকারি কথা ছিল বলে 5 মিনিট যাবৎ খাম্বার মতো দাঁড় করিয়ে রেখেছ? না আছে কোনো কথা, না আছে কোনো বার্তা। এই কারণেই এই লোকটাকে আমি দেখতে পারি না। যখনই দেখা হয় তখনই জ্বালিয়ে খায়। কেন যে ওনার কথা শুনতে গেলাম আল্লাহ মালুম। মন তো চাচ্ছে মাথা পাঠিয়ে দে, কিন্তু কি করি বলুন? আমি তো সবার মতো নির্দয় না, তাই ছেড়ে দিলাম। যা দিলে আপনি জিন্দেগি। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না, তাই বললাম তোমার কথা তোমার কাছেই রাখ। একটা মাসুম বাচ্চাকে এভাবে দাঁড় করিয়ে রাখতে লজ্জা লাগে না? মায়া দয়ার অংশ বিশেষ তোমার মাঝে নেই। যদি এক বিন্দুও থাকতো তাহলে আমি ধন্য হয়ে যেতাম। গলা ছেড়ে গাইতাম, ধন্য দনে পুষ্প গেরা আমাদেরই শান্ত ভাইয়া। শান্ত ভাইয়া আমার গানকে পাত্তা না দিয়ে বলল, নিজে যেমন আজাইরা তেমন কথাও বলিস আজাইরা। এখন আজাইরা পেঁচাল বাদ দিয়ে আমার কথা শোন। ব্রুকুসকে বললাম, এতক্ষণ যাবত তো মনে হয় উগান্ডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তাই না? তোর মতো মানুষ উগান্ডায়ও ঠাঁই পাবে না। শান্ত ভাইয়া বলে উঠল, তোমার মতো মানুষ তো পাবে, চাও বাগো। শান্ত ভাইয়া এবার কাছামাছি করে বলল, শোন না। এবার আমার মুখে বিজয়ের হাসি। ব্রু নাচি বললাম, কি? শান্ত ভাইয়া কাছামাছি করে যাচ্ছে। তার কাছামাছি দেখে এখন বিরক্তি লাগছে। রেগে বললাম, না বললে ফুটো। শান্ত ভাই এবার নিজেকে শক্ত করলো। আমার চোখে চোখ রেখে বলল, আই মিন লাভ। ব্রুকুসকে বললাম, এটা কি নতুন কিছু ছিল? শান্ত ভাইয়া হালকা রেগে বলল, শুনবি? বলো, এখন টিপস দে। যখন ফাজলামি করে বলল, এখন কিন্তু সিরিয়াস। আমি টিপস চাই মানে চাই, কেননা আমি জানি এক্ষেত্রে তোর থেকে ভালো টিপস কেউ দিতে পারবে না। ব্রুকুসকে বললাম, তোমার কি মনে হয় আমি 1000টা প্রেম করি যে ভালো টিপস দিতে পারবো? প্লিজ না করিস না। করুণ কণ্ঠে বলল শান্ত ভাইয়া। আইডিয়া, ভাব নিয়ে বললাম, আচ্ছা আর পাও ধরতে হবে না, দয়া খেলা। শান্ত ভাইয়া ব্রুকুসকে বলল, আমি কবে তোর পা ধরলাম? টিপস চাও নাকি? শান্ত ভাইয়া ভেবে বলল, আচ্ছা যা মন চাই বল, এখন তোরই দিন। দুর্গাবিজয় হাসি দিয়ে বলল, তুমি আমার ভাই বলে হেল্প করছি, তবে যা যা বলবো তাই তাই করতে হবে। ঠিক আছে, বুঝলাম। তাহলে এখন থেকেই শুরু করা যাক। এখন? ওকে, বল কি করতে হবে। একটু ভেবে বললাম, বর্তমান জিএফ মানে প্যারা তো জানোই, সুতরাং তোমাকে বেশ ঘাটাঘাটি করতে হবে। A to Z সব পারতে হবে। আর আমি শুধু জিএফ সামলানোর না, বউ সামলানোরও টিপস দিব, বুঝলে? শান্ত ভাইয়ের সাথে কথা বলে নিজের রুমে গেলাম। সেখান থেকে ফিরে এলাম কিছু বইপত্র নিয়ে। শান্ত ভাইয়া ব্রুকুসকে বলল, এগুলো দিয়ে কি করবে? আমি মুখে হাসি এঁকে বললাম, তুমি এখন আমার পড়াতে হেল্প করবে। শান্ত ভাইয়া বিরক্তি নিয়ে বলল, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নাই, না করলে নাই। তবে মনে রেখো, গার্লফ্রেন্ডকে কিন্তু পড়াশোনা হেল্প করতে হয়, তাহলেই না বুঝবে তুমি জেন্টলম্যান অফ দ্য ইয়ার। আচ্ছা বস। ফিজিক্স বই হাতে নিয়ে বসে পড়লাম। শান্ত ভাই একটা টপিকের উপর লেকচার দিচ্ছে, যা কিছুই বোধগম্য হলো। হঠাৎ দেখলাম শুভ্র ভাইয়া ভিতরে আসছে। এই তো সুযোগ। মুহূর্তে এমন ভাব নিলাম জানি পরে দুনিয়া উল্টিয়ে ফেলছে। শুভ্র ভাইয়া আমাদের দেখে সেখানেই দাঁড়িয়ে গেল। সেখান থেকে চোখ সরিয়ে শান্ত ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা এটা পরে কি লাভ? শান্ত ভাইয়া বুবুসকে বলল, লাভ? লাভ আছে বলে মনে হয় না, তবে পাশ করতে হলে করতে হবে। আমি খুশিতে গদগদ হয়ে বললাম, কি সুন্দর উত্তর দিয়েছ, তুমি আসলেই সত্যিবাদী। সবাই বলে লাভ আছে, লাভ আছে, তবে তুমি সত্যিটা তুলে ধরছো। আচ্ছা, নিউটন কি স্যাঁকা খেয়েছিল নাকি যে গাছের নিচে বসেছিল?
শান্ত ভাইয়া বিরক্ত হলো, মুখে প্রকাশ করছে না, মুখে জোরপূর্বক হাসি নিয়ে বলল, আসলে সে তো তোর মতো বুদ্ধিমান ছিল না যে জানবে ছ্যাঁকা খেলে গাছের নিচে বসতে হয়। অন্য সময় হলে এটাকে অপমান হিসেবে নিলেও এখন এটাকে তারিফ হিসেবেই নিলাম। গদগদ কণ্ঠে বললাম, তুমি প্রথম যে কিনা আমার বুদ্ধির মূল্য বুঝেছ। মন তো চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরি। শুভ্র ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে দেখলাম বাতির মতো জল জল লাল নেই জ্বলছে। শুভ্র ভাইয়া থেকে শান্ত ভাইয়ের দিকে তাকাতেই শান্ত ভাইয়া বলল, থাক, লাগবে না। এ কথা শুনে আমার খুশির মাত্রা দ্বিগুণ হয়ে গেল। খুশির টেলায় বললাম, তুমি কত ভালো, একটা মেয়ে জড়িয়ে ধরতে চাইলেও তুমি মানা করছো। আসলে আমি পরীক্ষা করে দেখছিলাম কি বলো, তুমি উত্তীর্ণ হয়েছ। যে কোনো মেয়ে বিনা দ্বিধায় তোমাকে বিয়ে করে নেবে। এবার শান্ত ভাইয়ের মুখে হাসি ফুটল, তাই নাকি? আমার কথা হয়তো শুভ্র ভাইয়ার পছন্দ হয়নি, তাই এগিয়ে এসে বলল, পড়া বাদ দিয়ে এসব হচ্ছে, আস আমি তোকে পড়াই। কিন্তু শুভ্র ভাইয়া রাগী কণ্ঠে বলল, আরেকটা কথা বললে স্কেল দিয়ে মারবো, চুপচাপ পড়। চুপচাপ পড় বলে শুভ্র ভাইয়া একটানে 6 ঘন্টা পড়ালো। খাওয়া দাওয়া সব বাদ, শেষে রাত 1টায় ছাড় দিল। পা ব্যথায় টন টন করছে। এদিকে দেখি শান্ত ভাইয়া খুশিতে লাফিয়ে যাচ্ছে। আইডিয়া। হালকা জোরে বললাম, শান্ত ভাইয়া। শুভ্র ভাইয়া আমার দিকে তাকালো। শান্ত ভাইয়া প্রপোজকে বলল, বল। করুণ কণ্ঠে বললাম, পা ব্যথায় মরে যাচ্ছে, একটু টিপে দাও না। আমি? দেখো, জেন্টলম্যান অনেক কেয়ারিং হয়, আর কেয়ারিং কাউকেই মেয়েরা চায়। শান্ত ভাই একটু ভেবে বলল, আচ্ছা দিচ্ছি। শান্ত ভাইয়ের কাছে আসতেই শুভ্র ভাইয়া বলল, তোমার কষ্ট করতে হবে না, আমার জন্য পা ব্যথা হয়েছে, আমি ঠিক করছি। ইয়া, শুভ্র ভাইয়া আমার পা টিপে, বিশ্বাসই হচ্ছে না। মনে মনে জান বাচ্ছে, উড়ি উড়ে যাই, উড়ি উড়ে যাই, দিলকিং পাতা দেখা উড়ি উড়ে যাই। কিন্তু শুভ্র ভাইয়াকে দেখে মনে হচ্ছে না তিনি খুশি। এভাবে পা টিপছে যেন লোহাতে হাতুড়ি চালাচ্ছে। করুণ কণ্ঠে বললাম, ভাইয়া এটা আমার পা, মুরগির লেগ পিস না। শুভ্র ভাইয়া ব্রুকুসকে তাকাতে বলল, আপনার দ্বারা এসব সম্ভব না, রাখুন। শুভ্র ভাইয়া ব্রুকুসকে বলল, দোষটা আমার না, দোষটা তোর পায়ের। অবাক হয়ে বললাম, আমার পায়ের? শুভ্র ভাইয়া কণ্ঠ ভরা কণ্ঠে বলল, হ্যাঁ তোর পায়ের। আল্লাহ, কি শক্ত রে বাবা। আমি চিৎকার করে বললাম, শান্ত ভাইয়া, শান্ত ভাইয়া। শান্ত ভাইয়া আস্তে আস্তে ধীরে সুস্থে এসে বলল, কি হয়েছে? এত রাতে এভাবে বাজগার গলায় চিল্লাচ্ছিস কেন? মানুষ তো ভূতনির কণ্ঠ মনে করে ভয় পাবে। আমার কণ্ঠকে ভূতনির কণ্ঠ বলা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। রেগে গেলাম। পা টিপো না, টিপো না। ওই অপার সুলভ সময়ের জন্য ছিল, এখন শেষ। একটু কাছে আসো তো। শান্ত ভাইয়া বুকুসকে বলল, ক্লোজ আপের অ্যাড দিচ্ছিস নাকি? আসো না একটু। একরাশ ভাবনা নিয়ে শান্ত ভাইয়া কাছে আসতে কানে ফিসফিস করে বললাম, আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে, গানটা গাওয়ার জন্য তৈরি থেকো। শান্ত ভাইয়া আমার দিকে তাকাতেই ভ্রু নাচালাম। শান্ত ভাইয়ার কিছু না ভেবে আমার পা টিপে লেগে পড়ল। শান্ত ভাইয়ের এই রূপ মোটেও সুবিধা মনে হচ্ছে না। অন্য কোনো সময় হলে পা না টিপে পা ভাঙত, আর আজকে এত সহজে সব মেনে নিচ্ছে, কারণটা কি? আর এদিকে শুভ্র ভাইয়ের রিয়াকশন দেখে মনে হচ্ছে তিনি পারলে এখন শান্ত ভাইয়াকে কাছে চিবিয়ে খাবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফোন নিয়ে বললাম, রিয়া কালকে কি ফ্রি আছো? শুভ্র ভাইয়া তাহলে কালকে জারুর সাথে দেখা করবে, করুক, তাতে আমার কি, আমি তো ফুড মেসেজ নিয়ে বিন্দাস আছি। শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে মেসেজ এনজয় লেগে পড়লাম। রুমে এসে দেখি মেয়েদার এতগুলো কল। শুভ্র ভাইয়ের পড়ানোর কারণে মেয়েটাকে ঠিকমতো বিদয়া জানাতে পারেনি। কল ব্যাক করতে মেয়েদা রিসিভ করলো, অভিমানী স্বরে বলল, এখন সময় হলো তোর কল ব্যাক করার? করুণ কণ্ঠে বললাম, আমার কি দোষ? শুভ্র ভাইয়া সেই যে পড়ানো শুরু করলো, এখন ছাড়লো। মেয়েদা অবাক হয়ে বলল, এতক্ষণ ধরে পড়িয়েছে? উদাস কণ্ঠে কথাটা বললাম। মানুষকে ফাঁসালে যে নিজেই ফাঁসতে হয় তা একদম সত্য। শুভ্র ভাইয়াকে টর্চার করতে গিয়ে এখন নিজেই টর্চার হলো। কথাগুলো ভাবছি এমন সময় মেধা বলল, শান্ত ভাইয়া অনেক মেধাবী, তাই না? আমি ব্রুকুসকে বললাম, এত বছর আমি মেধার ছিটা ফোটাও দেখলাম না, তুই বলিস মেধাবী। কথাটা বলতেই মেধা বলল, না মানে তোকে পড়াতে দেখেছিলাম, তো বিদায় নিয়ে তোর বাসার নিচে আসলেই দেখি শান্ত ভাইয়া দাঁড়িয়ে আছে। কথা না বললে কেমন জানি লাগে, তাই বললাম যে ভালোই তো পড়া। এই টপিকে আমারও একটু সমস্যা, আপনি দেখি খুব সহজেই আলোকি বুঝিয়ে দিলেন। এই কথা বলতেই শান্ত ভাইয়া সেখানে দাঁড়িয়ে টপিকটা আমাকে বোঝানো শুরু করল, সেই সাথে বাসা পর্যন্ত পৌঁছে দিল। অবাক হয়ে বললাম, তাই নাকি? মেধার সাথে কথা বলা শেষ করে চিন্তায় পড়ে গেলাম।
তাহলে তলে তলে এসব চলছে। পড়াও বুঝিয়েছে, আবার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। ডাল মে কুচ কালা হে। আরোহী কাজে লেগে পড়, তোকে এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের লাভ টর্চারের গল্প পর্বটি এখানে শেষ করলাম। আগামী পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।